সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে এই আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান সংস্কৃতি, ট্যাগিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এটা তো দেশ ধ্বংস করে ফেলবে। আমরা জাতীয় পার্টি ভীত না, কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত। এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব আছে, সকলের দেশ আমাদের। আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাব। পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো, কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। চেয়ারম্যানের বাসার সামনে ইতিমধ্যে আমরা শুনেছি এরকম কিছু হচ্ছে। যেটি বললাম, ওই যে আগুনে পোড়ানোর একটি সংস্কৃতি শুরু হয়ে গেছে, গালির সংস্কৃতি শুরু হয়ে গেছে। এগুলো তো আগের বাংলাদেশে ছিল না। কিছু হলেই কারো বাসার সামনে গিয়ে সেখানে কুশপুতলিকা দাহ বা আগুন জ্বালানো বা খারাপ ভাষায় গালি দেয়া, এটা তো আমাদের যুব সমাজকে ভিন্ন খাতে নিয়ে যাবে। গালির সংস্কৃতি, গালিতন্ত্র সৃষ্টি হয়েছে নতুন, মপতন্ত্রের পাশাপাশি। যারা রাজনীতি করবে তারা গালি দিবে কেন? পার্টির একটা স্ট্রাকচার থাকবে, পার্টির স্ট্রাকচারে সিনিয়ররা বলবে, জুনিয়রদেরকে গাইডেন্স দিবে যে গালি দিয়ে রাজনীতি হবে না। আমরা চেয়ারম্যানের বাসার সামনে যদি কোনো মব হয়ে থাকে আমরা সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই ধরনের মবগুলো সরকার থেকে সম্পূর্ণভাবে কঠোর হাতে দমন করা উচিত, যদি সরকার নিজেকে সরকার মনে করে। গতকালকে আপনাদের যে আগুনের বিষয়টা বলছেন, আপনারা আসলে কি শুধু গণঅধিকার পরিষদ ছিল না অন্য কোনো রাজনৈতিক দল ছিল? দেখুন, আমরা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে যারাই এই ধরনের একটি পদক্ষেপ নেবে তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ঘোলা পানিতে যে কেউ মাছ শিকার করতে পারে। হয়তো বা তৃতীয় পক্ষ এখানে অন্য কোনো উদ্দেশ্যে ঢুকে পড়েছিল। তো আমরাও যে কারণে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু কখনো গণ অধিকার পরিষদের অফিসের দিকে যাইনি, কখনোই না। তো আমরা মনে করি এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হলে স্বাভাবিকভাবেই সেই মবের মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে এবং অনেক ধরনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তো সে বিষয়ে তো আমাদের দলগুলোকেই সতর্ক হতে হবে, দলগুলোই সতর্কভাবে সেটা প্রতিহত করতে হবে, নিজের দলকে সংযত রাখতে হবে। বলেন, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, এই আক্রমণের পেছনে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো কিছু আসলে হচ্ছে? আমি তো মনে করি নির্বাচনের তফসিল দেওয়ার হিসাব মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি অনুযায়ী আমরা যদি ধরে নিই ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, তফসিল হয়ে যাবে নভেম্বরে, সেক্ষেত্রে আর 3 মাস বাকি আছে। তফসিলের 3 মাস আগে একটি পার্টি অফিসের সামনে এই ধরনের আগুন লাগানোর প্রচেষ্টা, দিনভর মব, দিনভর ধাওয়া, পাল্টা ধাওয়া, এবং এর পরবর্তীতে একজন পার্টির চেয়ারম্যান এভাবে আহত হওয়া, সব মিলিয়ে তো এটি আর যাই হোক নির্বাচনের দিকে হাঁটার কোনো লক্ষণ আমরা দেখছি না। সকলের সাথে ঐক্যমত সৃষ্টি করে এই জিনিসটি নিবৃত করাই তো রাষ্ট্র বা একটা অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে কিভাবে দেশ উত্তরণ করবে সেটি ছিল তার মুখ্য কাজ। আমি মনে করি বর্তমান সরকার সে বিষয়ে সচেষ্ট ছিলেন না, তাদের কিছু সীমাবদ্ধতাও ছিল। ফলাফল হচ্ছে এই সরকারটি ভোট সফলভাবে করতে পারবে এমন আস্থা অনেকের মনেই নাই, আমরাও এই বিষয়ে সন্দিহান। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো ভিডিওতে গতকালকে দেখেছি যে সেনাবাহিনীর অবস্থানের পাশাপাশি অনেকগুলো গুচ্ছ কিছু লোকজন তারা হলুদ ধরনের হেলমেট মাথায় পরে তারা হচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এই ধরনের স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে মানে এখানে আপনাদের কোনো নেতাকর্মীরা ওখানে ছিল না? আমরা হলুদ হেলমেট আমাদের 2-1 পরেছিল, আমি অস্বীকার করবো না। যখন বড় বড় ইট মারা হচ্ছিল তখন কিছু হেলমেট আমরা পরেছিলাম, আমিও পরেছিলাম, অস্বীকার করবো না। কারণ ইট যদি পড়ে আসে তাহলে তো সেটা মাথায় প্রোটেকশন করতে হবে, আমার আত্মরক্ষার তো আমি তো অস্ত্র হাতে নিয়ে হেলমেট মাথায় পরেছি। সেখানে কোনো একটা জায়গায় আমরা এই মিছিলটা শুনেছি, তবে সেটা কারা দিয়েছে আমরা জানি না। তবে আমার তো মনে হচ্ছে দেশের ভালোর জন্য সেনাবাহিনীর আরও দৃশ্যমান পদক্ষেপ, সেনাবাহিনীর আরও দৃশ্যমানতা আমাদের দেশের জন্যই এখন প্রয়োজন। একটা রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। আমাদের পুরনো প্রার্থী আছে, নতুন প্রার্থী আছে, সাবেক এমপি আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান আছে, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে লেভেল প্লেইং ফিল্ড যদি
না থাকে, মবতন্ত্র যদি দমন না হয়, তাহলে আমরা মনে করি সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টি অনেকবার চিন্তা করবে। বাট আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি আমাদের। অনেকে তো আপনাদেরকে নির্বাচন না যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, সেটাকে কিভাবে? অনেকে নির্বাচনে না যাওয়ার জন্য কেউ উৎসাহ দিচ্ছে না। আমাদের নির্বাচন থেকে অনেক রাজনৈতিক দল চাচ্ছে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। কেন কেন এই প্রশ্নটি আমি সবার সামনে বলতে যাচ্ছি। যে দলগুলো আমাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে, খুব বিনয়ের সাথে বলবো, তারা জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি। তারা সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি। জাতীয় পার্টি সরকারি দলে ছিল, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, জাতীয় পার্টি 91 সালে তীব্র বাধার সম্মুখীনের মধ্যেও রাজনীতি করেছে। আমি মনে করি জাতীয় পার্টির যে অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছে, এটি বাংলাদেশের 3-4টি দল ছাড়া নাই। আর জাতীয় পার্টি ভোটে গেলে অনেক ছোট দল অনুভব করছে তাদের ভোটের হিসাব নিকাশ তাদের পক্ষে নাও যেতে পারে। সে কারণে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখছি। কারণ নির্বাচন হলে অনেকেরই বর্তমানে যে আধিপত্য আছে, সরকারের উপর যে নিয়ন্ত্রণ আছে, এটি থাকবে না। অনেকেই চাচ্ছে নির্বাচন যেন না হয়, জাতীয় পার্টিকে যদি বাদ করে দেওয়া হয়, আর যদি দুটি দল বলে নির্বাচন করব না, তখন স্বাভাবিকভাবেই একটি সরকার বলতেই পারে আমরা কাকে নিয়ে নির্বাচন করব, নির্বাচন দেরি হবে। তো জাতীয় পার্টিকে বাদ করে দেওয়ার পরিকল্পনাটি মূলত নির্বাচন বাদ করার পরিকল্পনার অংশ। জাতীয় পার্টি কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম আরেকটি সম্মেলন হলো, কাউন্সিল হলো, সেখানের মধ্য দিয়ে তারা বললো ঐক্যবদ্ধ জাতীয় পার্টি, এবং সেই ক্ষেত্রে জিএম কাদের তাদের অংশটা বা আপনারা যেটা অংশটা আছে সেই অংশটাকে বললো আসলে পার্টি না, ওইটাই আসল জাতীয় পার্টি। এই অবস্থায় এসে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, কিংবা আপনাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা আছে কিনা? তাহলে আসল জাতীয় পার্টি কিন্তু আমরা লক্ষ্য করছি নিষেধাজ্ঞা উঠছে জিএম কাদের, কিন্তু ওইটাই উঠছে না। এই সামগ্রিক বিষয়ে আপনাদের অবস্থা দেখুন, জাতীয় পার্টি আর জিএম কাদের এখন সমর্থক হয়ে গেছে। বিগত 1 বছর ওনার কার্যক্রম, ওনার অসাধারণ বক্তব্য, ওনার সাংগঠনিক দক্ষতায় জাতীয় পার্টি আর জিএম কাদের এখন আলাদা কোনো সত্তা নাই এই মুহূর্তে। আর যে কাজগুলো জিএম কাদের করেছেন গত 3 মাস বা 6 মাস, সম্পূর্ণ গঠনতন্ত্র মেনে করা হয়েছে। গঠনতন্ত্র মেনে বহিষ্কার করা হয়েছে, গঠনতন্ত্র মেনে প্রেসিডিয়াম মিটিং হয়েছে, গঠনতন্ত্র মেনে আইনানুগভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে আমরা জানতে পেরেছি একটা কাউন্সিল হয়েছে, সে কাউন্সিলে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না। সে কাউন্সিল যারা ডেকেছেন তাদের কাউন্সিল ডাকা বা সভাপতিত্বের কোনো গঠনতন্ত্র মাফিক অধিকার ছিল না। সেটি গোড়া থেকে ইল্লিগাল। আমরা সেটাকে ননেস্ট বলতে পারি এবং সেটার কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না। মূলধারা জাতীয় পার্টি জিএম কাদেরের অধীনে আছে, থাকবে। লাঙ্গল জিএম কাদেরের আছে, থাকবে। দলের নিবন্ধন জিএম কাদেরের আছে, থাকবে। এবং আমরা মনে করি যদি কোনো বড় ষড়যন্ত্র করে নিবন্ধন বা লাঙ্গল নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা মানবে না, দেশবাসী সেটা মানবে না, এবং সরকার এবং নির্বাচন কমিশন সরাসরি বিতর্কের মধ্যে পড়ে যাবে। যে অনেক সময় বলা হয় আওয়ামী লীগকে ভারতের লেসপেন্সার কিংবা বলা, কিন্তু জাতীয় পার্টিকেও ভারতের এই যে লেসপেন্সার কিংবা অনুসারী একটি বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বৈঠক শেষে জিএম কাদের এসে বলেছিলেন যে আমরা কি বৈঠক করেছি অনুমতি নিই। এই যে আলোচনাগুলো, এগুলোকে আরো বাস্তবমুখী কিংবা আসলে এই প্রশ্নটা ছিল আসলে কি জাতীয় পার্টির সঙ্গে ভারতের কোন রকমের সম্পর্কের জায়গা আছে কিনা, যে কারণে এই কথাগুলো। আমরা যদি এখন পদ্মা সেতুর দিকে যাই, ওখানে একটি সেতু আছে, চায়না বাংলা মৈত্রী সেতু। ওটা এরশাদের আমলে করা। চায়নার সাথে যখন এরশাদ স্যারের দেখা হলো, চাইনিজ প্রেসিডেন্টের সাথে, উনি বললেন আমাকে একটা ব্রিজ দাও। ওই ব্রিজটি তখন চাইনিজ ফান্ডে হয়েছিল। এরশাদ স্যার যখন আমেরিকা গিয়েছিলেন, আমেরিকার রাষ্ট্রপতি নিজে এরশাদকে রিসিভ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনাই ঘটেছিল যে আমেরিকার রাষ্ট্রপতি নিজে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন, এবং প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তার বইতে এরশাদ সম্পর্কে 3 লাইন লিখেছিলেন, 3টা প্যারা লিখেছিলেন। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। বিগত নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিলেন। উনি বাংলাদেশের কিছু সার্বিক পরিস্থিতি ভারতকে জানিয়েছিলেন, এবং আপনাদের মনে আছে উনি ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের জাতীয় পার্টির আরেকটি অংশ তোড়জোড় করে জাতীয় পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে, আরেকটি অংশ খুব প্রেশার দেয়। তো উনি যখন ফেরত এসেছেন, উনি যেটা বলতে চেয়েছিলেন যে যে কথাগুলো ওখানে হয়েছিল চ্যাথহ্যাম রুল অনুযায়ী যে কোনো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স এটা পাবলিকলি কখনো
বলা হয় না, উনি এটাই বলতে চেয়েছিলেন। এবং আমি তো দেখেছি এর মধ্যে অসংখ্য মিটিং, নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, বিক্রম মিস্ত্রির সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে। বিক্রম মিস্ত্রির সাথে যে মিটিং হয়েছে এটা মিনিটস তো আমাদের কারোর কাছে নাই, সেরকম এই ধরনের মিটিংয়ের মিনিটস কারোর কাছে থাকে না। আমরা বাংলাদেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমানা, এটাই আমাদের কাছে সর্বোচ্চ প্রাপ্য, এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা মনে করি আমরা দেশের স্বার্থেই রাজনীতি করছি। কোনো সেটার উত্তর যদি একটু দিয়েছেন যে এইমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনের সামনে পুষ্পতলিকা দাহ করা হচ্ছে, অল্প কয়েকজন তরুণ সেটা করছে, পুষ্পতলিকা দাহ, এ বিষয়ে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যানের গতকালের ঘটনায় কোনো ইনভলভমেন্ট ছিল না, নিজের অফিসটা রক্ষা করার চেষ্টা করা ছাড়া। উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পার্টি অফিসে ছিলেন, উনি নেতাকর্মীকে কোনো নির্দেশও দেননি কাউকে মারতে, কাউকে হত্যা করতে, কাউকে গুলি করতে, কোনো কিছু নির্দেশ দেননি। উনি পার্টি অফিসে আমাদের সকলকে নিয়ে পার্টি অফিস রক্ষার চেষ্টা করেছেন। নিজের বাড়ি রক্ষা করার জন্য কি কারো পুষ্পতলিকা দাহ করা উচিত? অ্যাটাক কে করলো? আগুন কে নিয়ে আসলো? কে রাস্তা দখল করলো? আর পুষ্পতলিকা কার দাহ হচ্ছে? রাজনীতিতে যদি কেউ অবিবেচনা প্রসূত কোনো পদক্ষেপ নেয়, সেখান থেকে অনেক বড় ক্ষতি হতে পারে। কালকের ঘটনায় আমাদের শত শত মানুষ মারা যেতে পারতো আগুনে পুড়ে বা অন্য কোনোভাবে। সেনাবাহিনী, পুলিশ সেটাকে প্রতিহত করেছে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। তবে অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকলে আমরা সেটিরও নিন্দা জানাই, আমরা সেটিরও তদন্ত দাবি করি। আপনি বললেন ধন্যবাদ, সেটা আপনাদের ভালো সম্পর্ক, অনেকগুলো রাজনৈতিক দল মেডিকেলে তাকে দেখতে গেছে, ইতিমধ্যে সবগুলো রাজনৈতিক দল আপনাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করব, আমরা দেখতে যেতে পারি, কিন্তু আমি মনে করি এখনো পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। পরিস্থিতি ঠান্ডা হলে আমরা অবশ্যই তাকে দেখতে যাব। অনেক গরম, থ্যাংক ইউ, অনেক কষ্ট করলেন সবাই। আকাশ।